ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন ঠেকাতে সিলেটের হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। দীর্ঘ এই সীমান্তে পাহারার পাশাপাশি যুক্ত করা হয়েছে অত্যাধুনিক থার্মাল এবং ইনফ্রারেড ড্রোন। বিজিবি জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি বিওপিতে টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এমনকি থার্মাল এবং ইনফ্রারেড ড্রোন পরিচালনা করায় রাতের অন্ধকারেও মানুষের সামান্যতম নড়াচড়াও তাৎক্ষণিক শনাক্ত করা যাচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় সতর্কতামূলক মাইকিং এবং উঠান বৈঠক করা হয়েছে। আর ঠাকুরগাঁও সীমান্তেও নজরদারি বাড়াতে ড্রোন যুক্ত করেছে বিজিবি। পুশিন ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সাথে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক থার্মাল এবং ইনফ্রারেড ড্রোন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সুজাত, একটু জানাবেন যে ইনফ্রারেড ড্রোন ব্যবহারের পরে সীমান্ত পরিস্থিতি এখন আসলে কেমন দেখছেন, আর এখন পর্যন্ত নতুন কোনো তথ্য আপনাদের কাছে এসেছে কিনা? দেখুন ইশরাত, আসলে সিলেটের যে সকল সীমান্ত এলাকা আছে, বিশেষ করে সিলেট, হবিগঞ্জ এবং শ্রীমঙ্গলের যে সকল সীমান্ত এলাকা আছে, সেই সব সীমান্ত এলাকায় এখন পর্যন্ত আসলে কোনো পুশিন বা পুশব্যাকের ঘটনা ঘটেনি। তবে আজকে আমরা যেটা দেখেছি যে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন সূত্রে, অর্থাৎ হবিগঞ্জ ব্যাটালিয়ন থেকে আমরা যেটা জেনেছি যে হবিগঞ্জ 55 বিজিবির যে কয়েকটা দিন আওতাধীন যে কয়েকটা এলাকা আছে, প্রত্যেকটা এলাকায় কিন্তু ড্রোন উড়ানো হয়েছে। অর্থাৎ এটা এমন একটা শক্তিশালী ড্রোন যে অন্ধকারের মধ্যেও যদি কেউ নাড়াচাড়া করে তাহলে সেটা আসলে প্রকাশ্যে ফুটে উঠে। তো আমরা যেটা বিজিবির সাথে কথা বলেছিলাম, বিজিবি আমাদেরকে জানিয়েছে যে আসলে সিলেট সেক্টরের আওতাধীন এবং শ্রীমঙ্গল সেক্টরের আওতাধীন যে কয়েকটা এলাকা আছে, কোনো এলাকাতেই আসলে কোনোভাবেই ভারত থেকে অবৈধভাবে পুশিন সেটা আসলে মেনে নেওয়া যাবে না। পাশাপাশি আমরা যেটা দেখেছি যে বিজিবির এই নিরাপত্তার পাশাপাশি সীমান্ত এলাকার যে সকল মানুষ আছেন তাদেরকেও কিন্তু যুক্ত করা হচ্ছে, তাদের মধ্যে পাবলিক অ্যাওয়ারনেস করা হচ্ছে এবং সীমান্ত এলাকার মানুষ কিন্তু বিজিবির সাথে জনপাহারা দিচ্ছে। এবং সিলেটের যে কয়েকটা ব্যাটালিয়ন আছে, বিশেষ করে 48 বিজিবি, 19 বিজিবি, 52 বিজিবি, 55 বিজিবি এবং শ্রীমঙ্গলের আওতাধীন যে কয়েকটা ব্যাটালিয়ন আছে, প্রত্যেকটা এলাকার ব্যাটালিয়নের যারা বিজিবির সদস্যরা আছেন তারা নিরাপত্তার জন্য দিন রাত সীমান্তে পরিশ্রম করছেন এবং এখন পর্যন্ত আসলে কোনো ধরনের পুশব্যাক বা পুশিন ঘটেনি। তবে বিজিবি আমাদেরকে জানিয়েছে যে তাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতেও তারা কিন্তু কোনোভাবেই দেশের মাটিকে তারা অরক্ষিত হতে দেবে না। এবং আমরা যেটা দেখেছি যে প্রত্যেকটা এলাকায় কিন্তু মাইকিং করা হচ্ছে এবং স্কুলগুলোতেও অ্যাওয়ারনেস করা হচ্ছে। অর্থাৎ সীমান্ত এলাকায় যদি কোনো ধরনের অপতৎপরতা বা কোনো অপরিচিত ব্যক্তিকে দেখা হয় তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ বিজিবি আমাদেরকে জানিয়েছে যে সিলেটের কোথাও এখন পর্যন্ত কোনো পুশব্যাক পুশিনের ঘটনা ঘটেনি এবং বিভিন্ন এলাকায় ড্রোন নিরাপত্তা জোরদার করা হয়েছে। অর্থাৎ সীমান্তকে সুরক্ষিত রাখতে যতটুকু পদক্ষেপ নেওয়া প্রয়োজন সবটুকুই পদক্ষেপ কিন্তু বিজিবি নিচ্ছে। ইশরাত। দর্শক, সিলেটের বিভিন্ন সীমান্তের খবরাখবর আমরা জানছিলাম। সহকর্মী হোসেন আহমেদ সুজাত আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। এদিকে বিজিবির প্রতিরোধের মুখে এবং পতাকা বৈঠকের পর ঠাকুরগাঁও ও পঞ্চগড় শূন্য রেখা থেকে এরই মধ্যে 21 জনকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার রাতেও লালমনিরহাটের দুর্গাপুর এবং পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করা হয়। এ নিয়ে ঝিনাইদহ সীমান্তেও অস্থিরতা বিরাজ করছে। সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। রবিবার সারাদিন ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে 2 দফা পতাকা বৈঠক হয়। পরে সীমান্তে অবস্থান নেওয়া 11 জনকে ফেরত নিতে বাধ্য হয় বিএসএফ। এদিকে পঞ্চগড়ের বড়বাড়ির শূন্যরেখায় অবস্থান নেওয়া 10 নারী ও পুরুষকেও ফেরত নেওয়া হয়েছে। পুশিনের চেষ্টায় 3 দিন ধরে মানবেতর দিন কাটাচ্ছিলেন তারা। অন্যদিকে রবিবার রাতে ও সোমবার সকালে লালমনিরহাটের দুর্গাপুর ও পাটগ্রাম সীমান্ত দিয়ে কয়েকবার পুশিনের চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। আমাদের এলাকার লোক কোনো ঘুম নাই, সারা রাত এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি, ওদিক থেকে এদিকে দৌড়াদৌড়ি, এভাবে তো হয় না। বর্ডারে আমরা মোটামুটি খুবই আতঙ্কে আছি, কারণ বর্ডারের পরিস্থিতি বেশি একটা ভালো দেখতেছি না এবং ভারতের বিএসএফ রাতারাতি ওরা লোকানে পুশিং করার চেষ্টা করে। ঝিনাইদহের মহেশপুর সীমান্তেও পুশিন আতঙ্ক দেখা দিয়েছে। তবে গ্রামবাসীকে সাথে নিয়ে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। কিছু লোক জড়ো হওয়ার পরে তারা ঢোকার চেষ্টা করে
কিন্তু ঢুকতে পারে নাই। লোকজন ইন্ডিয়া থেকে পাইটে দেওয়ার পরিকল্পনা চলছে। 5টি পুশিনের অ্যাটেম্প্ট নেওয়া হয়েছিল। সেই প্রত্যেকটা অ্যাটেম্প্ট বা পুশিনের অ্যাটেম্প্টকে আমরা সফলভাবে প্রতিহত করতে সমর্থ হয়েছি। সীমান্তে বিজিবি টহল এবং গোয়েন্দা নজরদারি পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি করা হয়েছে। এছাড়া আমরা স্থানীয় জনসাধারণ এবং স্থানীয় আনসার ভিটিভিকে নিয়ে আমরা দিনে রাতে 24 ঘন্টায় তাদের সাথে নিয়ে টহল করছি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত না দিলে জোর করে ভারতের ঠেলে দেয়া কোনো ব্যক্তিকে গ্রহণ করবে না বাংলাদেশ। সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি জওয়ানরা। পিন্টু হাজং, ৭১। দর্শক, আমরা প্রতিবেদন দেখছিলাম সীমান্তে পুশিন নিয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, একটু জানাবেন, এরই মধ্যে আমরা কিন্তু দেখেছি যে 21 জনকে ফেরত নিয়েছে বিএসএফ। সেক্ষেত্রে আসলে এই মুহূর্তে সীমান্ত পরিস্থিতি কেমন, আর এই পুশিন ঠেকাতে এখন পর্যন্ত বিজিবি আসলে কি ধরনের ব্যবস্থা নিয়েছে? ইশরাত, সীমান্তের পরিস্থিতি খুবই স্বাভাবিক এখন, যেহেতু আপনার ঠাকুরগাঁও যে সীমান্তে 11 জনকে জড়ো করা হয়েছিল পুশিনের জন্য, তাদেরকে ফেরত নিয়েছে ভারত, ফলে এখানকার পরিস্থিতি স্বাভাবিক। তবে সমস্যা যেটা হয়েছে যে এখান থেকে আসলে 11 জনকে নিয়ে গিয়েছে, কিন্তু আমরা দেখছি যে এক সীমান্তে যদি কেউ ব্যর্থ হয় বিএসএফ, তারপরে দেখছি ভিন্ন সীমান্তে আসলে তারা তাদেরকে পুশিন করার চেষ্টা করে। ফলে সীমান্ত যতই শান্ত থাকার চেষ্টা করুক, বাংলাদেশে বিজিবিরা পারছেন না, যেহেতু বিএসএফ এই ধরনের আসলে কর্মকাণ্ড শুরু করেছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, বিশেষ করে স্থানীয় মানুষ এবং বিজিবি সূত্রে আমরা জেনেছি এই যে আপনারা এখানে যে 11 জনকে পুশিনের জন্য এনে রাখা হয়েছিল শূন্য রেখায়, তাদের মধ্যে একজন শিশুকে পাওয়া গিয়েছে, যে শিশুর বাবা মা এখনও ভারতের কোনো ডিটেনশন সেন্টারে তারা বন্দি আছে তার দাবি মতো, এবং তাকে তার ফ্যামিলির বাইরে অর্থাৎ পরিবারের থেকে এনে এখানে আরও কয়েক অপরিচিত 10 জনের সাথে এই আপনার ঠাকুরগাঁও যে সেই সীমান্তটি রয়েছে হরিপুরের, সেখানে তাকে রাখা হয়েছে। অর্থাৎ তাকে যদি কোনোভাবে বাংলাদেশে পুশিন করতে পারতো তারা সক্ষম হতো, সেক্ষেত্রে সব বাচ্চাটি বা শিশু যেটি আছে সেই শিশুটি কিন্তু পরিবারবিহীনভাবে হয়তো তার বড় হওয়া লাগতো। এই ধরনের অনেক কর্মকাণ্ড কিন্তু বিএসএফ করছে, যেটা আসলে বলা যে মানবাধিকার লঙ্ঘন করছেন। আমরা অনেক মানবাধিকার কর্মীর সাথে কথা বলেছি, তারাও কিন্তু বলছেন যে এইভাবে আসলে পুশিন করার যে চেষ্টা, সেই চেষ্টা মানুষের অধিকার ক্ষুণ্ণ করে। বিশেষ করে তারা পারলে লিগ্যালি অর্থাৎ আইনগতভাবে দুই দেশে আলোচনা করে তারা সেই কাজটি করতে পারে, সেটি না করে তারা কেন এই ধরনের কাজ করছে সেটা তারা প্রশ্ন রাখছেন। যদি এই আপনার পুশিনের মতো জঘন্য কাজ তারা বিএসএফ না করে, সেক্ষেত্রে আপনার সীমান্ত শান্ত থাকবে। বাট তারা যদি এই ধরনের কর্মকাণ্ড আবারও শুরু করে, সেক্ষেত্রে বিজিবি তাদের যে অবস্থান তাদের অবস্থান ধরে রাখবে এবং কোনো ধরনের সুযোগ দিবে না। একটি বিষয় বলে রাখি যে আমাদের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে কোনো কাঁটাতারে বেড়া না থাকে, অনেক ক্ষেত্রে অরক্ষিত থেকে যায় এবং আমাদের বিজিবির সংখ্যাও খুব একটি বেশি বলা যাবে না। সেই ক্ষেত্রে স্থানীয় যারা মানুষ রয়েছেন তারা কিন্তু সীমান্ত পাহারা দিচ্ছে, তারা খোঁজখবর নিচ্ছে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখলে বিজিবিকে জানাচ্ছেন এবং স্থানীয় মানুষ এবং বিজিবি একসাথে মিলে সেটা মোকাবেলা করছেন। মোটা থেকে বলতে গেলে এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে শান্ত আছে, কিন্তু পুশিনের ঘটনা ঘটার কোনো ধরনের সম্ভাবনা থাকলে বিজিবি এবং স্থানীয় মানুষরা সেটা ঠেকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। ইশরাত। মোহন ইসলাম, ধন্যবাদ আপনাকে। ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহন ইসলাম। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। বেতন বাড়ানো সহ 6 দফা দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীরা। এতে বিভিন্ন সরকারি হাসপাতালের স্বাস্থ্য সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে, আর এক্ষেত্রে চরম দুর্ভোগে পড়েছেন রোগী এবং তাদের স্বজনরা। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সোমবার সকাল থেকেই কর্মবিরতি পালন করছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবি ভাতা বাড়ানো, এফসিপিএস প্রশিক্ষণ বিষয়ক সিদ্ধান্ত প্রত্যাহার করার। আন্দোলনরত ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা জানান, দ্রুত সময়ের মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনে যাবেন তারা। এই 6 দফার মধ্যে সে বাকি 5 দফার ব্যাপারে এখন পর্যন্ত আমরা প্রশাসন থেকে কোনো ধরনের আশ্বাস পাইনি। আমাদের ইন্টার্ন ডক্টরদের সাথে আমরা একাকিত্ব পোষণ করে আমরা এই একাডেমিক শাটডাউনটা দিছি। সারা বাংলাদেশের একটি প্রতিনিধি দল 12 সদস্যের, তারা ডিজি হেলথ এবং সচিবের সাথে ঢাকায় গেছেন মিটিং করতে। তো সেটির উপর ভিত্তি করে আমরা আগামীকালকে নতুন কর্মসূচি ঘোষণা করব। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে টানা দ্বিতীয় দিনের মতো চলছে কর্মবিরতি। দুপুরে হাসপাতাল পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। তবে আন্দোলনের কারণে যাতে চিকিৎসা সেবা কোনো সংকট তৈরি না হয় সেজন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যে বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার জন্য ট্রেনিং করতে উপজেলায় যাবে, সে ওখানে ফ্যাসিলিটিস ছাড়া শিখবেটা কি আর শিখবেটা কার কাছে? আমাদেরকে যেভাবে তৈরি করা হয় সেই অনুযায়ী যে একটা কাজের পরিবেশ, সেটা আমাদের যথাযথভাবে সব জায়গায় দেওয়া হয় না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতির পক্ষে সমাবেশ করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় সমাবেশে তারা বলেন, দাবি বাস্তবায়নের বিষয়ে সন্তোষজনক অগ্রগতি না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের চলা দ্বিতীয় দিনের কর্মবিরতিতে অন্য চিকিৎসকদের উপর বেড়েছে চাপ। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। সেবাটা যতখানি বেশি করে দেওয়ার কথা, অনেক ক্ষেত্রে ইন্টার্ন চিকিৎসক কম থাকার কারণে সেখানে হয়তো কিছুটা খামতি আমাদের হচ্ছে, কিন্তু সেবা দান প্রদান অব্যাহত আছে। সারা দেশের মতো পটুয়াখালীতে আন্দোলন কর্মসূচির পাশাপাশি বিক্ষোভ করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের সাথে একাত্মতা জানিয়ে ক্লাস বর্জন ও সমাবেশে অংশ নেন মেডিকেল কলেজে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। শাকিলা সিথি, ৭১। এ বিষয়ে আমরা আরো জানবো। সবশেষ খবর জানাতে ময়মনসিংহ থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাবুল হোসেন। বাবুল, একটু জানাবেন, এর আগের খবরে কিন্তু আমরা দেখেছিলাম যে বিকেলে এ বিষয়ে এক ধরনের আলোচনা বা সমঝোতার কথা রয়েছে, সেক্ষেত্রে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের তথ্য আপনারা পেয়েছেন কিনা? ইসরাত, আসলে এখন পর্যন্ত এখানে যারা আন্দোলন করছিলেন তাদের কাছ থেকে এই ধরনের তথ্য পাইনি। তবে তারা যেটি বলেছিলেন যে বিকেল ৩টায় ঢাকায় এই বিষয়ে আন্দোলনরত যে চিকিৎসক রয়েছে তাদের সঙ্গে একটি বৈঠক হবার কথা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত এখানে যারা আন্দোলন করছেন তাদের কাছ থেকে সেই বৈঠকের ফল কি হয়েছে এখনো আমরা জানতে পারিনি। হয়তো পরবর্তী সংবাদ সংযোগে সেটি জানা সম্ভব হবে। তবে এই যে যারা আন্দোলন করছেন তারা সকাল থেকে যেটি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের সেই আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে কমপ্লিট শাটডাউনের মতো কঠোর কর্মসূচি তারা দিতে বাধ্য হবেন। এবং আমরা যেটি দেখেছি যে আপনি জানেন যে ময়মনসিংহে ১০০০ শয্যার এই হাসপাতালে প্রায় ৪,০০০-এর মতো ভর্তি রোগী চিকিৎসাধীন থাকে এবং সেই রোগীরা কিন্তু এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠায় পড়েছে। অর্থাৎ তাদের যে চিকিৎসা সেবা সেটি আসলে কার্যত আসলে বিঘ্নিত হচ্ছে। কারণ হিসেবে আমরা যেটি দেখেছি যে আসলে যারা ইন্টার্ন এবং যারা ট্রেনি চিকিৎসক তারা সামনের কাতারে থেকে অর্থাৎ সম্মুখ সারিতে থেকে তারা কিন্তু সেই রোগীদের সামাল দেন। এখন সেই ফ্রন্ট লাইন যেহেতু তারা সেই চিকিৎসা সেবা বন্ধ রেখে যেহেতু কর্মবিরতিতে গিয়েছেন, সেই কারণেই আসলে রোগীদের একটা ভোগান্তি এবং এই ভোগান্তির কবে অবসান হবে সেটিও কিন্তু রোগীরা জানেন না। এবং হাসপাতালের যে কর্তৃপক্ষ যারা আছেন প্রশাসনে, যদিও তারা বলছেন যে আসলে তাদের যে মিড লেভেলের যে ডাক্তার রয়েছেন, যারা অধ্যাপক পদমর্যাদা যারা রয়েছেন, তারা আসলে সেই রোগীদের সামাল দিচ্ছেন এবং রেজিস্ট্রার, রেজিস্ট্রেন্ট রেজিস্ট্রার অর্থাৎ প্রচুর ডাক্তার রয়েছেন, তারা এটি দাবি করে আসলে বলছেন যে ইন্টার্ন চিকিৎসকদের কারণে তেমন কোনো সমস্যা হচ্ছে না, রোগীদের ভোগান্তি হচ্ছে না, তারা রোগীদের যথাযথভাবে তারা সেই চিকিৎসা সেবা সামাল দিতে পারছেন। কিন্তু আমরা যখন ভেতরে যারা ভর্তি রোগী যারা রয়েছেন চিকিৎসাধীন তাদের সঙ্গে কথা বলছি, তারা আসলে উদ্বেগ উৎকণ্ঠার কথা বলেছেন। অনেকে বলেছেন যে সকালবেলা এসে যে রুটিন যে চিকিৎসাটি তারা পেতেন সেটি আসলে অনেকটাই ভেঙে বাবুল পড়েছে। হোসেন, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে খাদিজা নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেলে মারা গেছে ৪ বছরের এক শিশু। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। আর এ নিয়ে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে, আর চিকিৎসা নিচ্ছেন ২৭০ জন রোগী। ময়মনসিংহ মেডিকেল কলেজেও গত ২৪ ঘন্টায় হামে ৪ বছরের এক শিশু মারা গেছে। শিশুটির বাড়ি শেরপুর জেলার শ্রীবর্দীতে। নেত্রকোনায় আবারও উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের অধিকাংশই শিশু হলেও বড়রাও এক্ষেত্রে আক্রান্ত হচ্ছেন। আর গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১২ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৮২৩ জনের শরীরে হামের নমুনা পাওয়া গেল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস উল্টে ৪ যাত্রী নিহত হয়েছেন।
আর আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর বৈশামুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় যাত্রীবাহী দিগন্ত পরিবহনের একটি বাস মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসার পথে বৈশামুড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 4 জন নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত বাসটি উদ্ধারে কাজ শুরু করেন। এ সময় আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায় বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে হবিগঞ্জের বানিয়াচংয়ের বড়ইউরি ইউনিয়ন পরিষদের দায়িত্ব নিয়ে বর্তমান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 50 জন আহত হয়েছেন। সোমবার সকালে বড়ইউরি ইউনিয়ন পরিষদের সামনে সংঘর্ষ হয়। পুলিশ জানায় অপারেশন ডেভিল হান্টে চেয়ারম্যান ফরিদ আহমেদ গ্রেপ্তার হন। এরপর থেকে প্যানেল চেয়ারম্যান যুবদল নেতা কফিল উদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাজ করছিলেন। কিছুদিন আগে ছাড়া পেয়ে ফরিদ আবারও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে চাইলে বাধা দেন কফিল উদ্দিন। আর এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। এরই জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায় আর পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে 2 ঘণ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা গ্রামবাসী সহ তার মোকাবিলার চেষ্টা করতেছি। চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আগামীকাল অভিযোগ গঠনের দিন ধার্য করেছে আদালত। সোমবার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা শুনানির দিন নির্ধারণ করেন। গত 21 মে বাকলিয়া এলাকায় ঘটনাটি ঘটে। আর এই ঘটনায় অভিযুক্ত মনির হোসেনকে গ্রেফতারের পর পুলিশ মাত্র 2 সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন জমা দেয়। এ নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, পুলিশ প্রতিবেদন পাওয়ার পর আদালত অভিযোগ আমলে নেন। আর আসামি পক্ষে কোনো আইনজীবী না থাকায় আদালত তার পক্ষে আইনজীবী নিয়োগ দেবে। মামলাটির তদন্ত রিপোর্ট প্রদান করেছেন এবং গতকাল মামলাটি বিজ্ঞ আদালত ম্যাজিস্ট্রেট আদালত থেকে বদলি হয়ে আমাদের বিজ্ঞ আদালতে এসেছে, ট্রাইব্যুনালে এসেছে। এই ট্রাইব্যুনাল আজকে এই মামলাটি অভিযোগ আমলের জন্য ছিল। বিজ্ঞ আদালত পুলিশ প্রতিবেদনে সন্তুষ্ট হয়ে 9-1 ধারায় এই মামলাটি অভিযোগটি আমলে গ্রহণ করেছেন এবং আগামীকাল 4 শুনানির জন্য দিন ধার্য করেছেন। মুন্সিগঞ্জের গজারিয়ায় 5 বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় মঞ্জু নামে একজনকে গণধুলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকার লোকজন। সোমবার ভবেরচর ইউনিয়নের নয়াকান্তি গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, সকালে শিশুটির বাড়ির পাশে নলকূপের সামনে দাঁড়িয়েছিল। এ সময় মঞ্জু পানি খাওয়ার অজুহাতে শিশুটিকে জড়িয়ে ধরে। শিশুটির মা বিষয়টি দেখে ফেলে চিৎকার করলে আশপাশের লোকজন মঞ্জুকে আটক করে গণধুলাই দেয়। পরে তাকে পুলিশে সোপর্দ করে। আর ঢাকার ধামরাইয়ে 7 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নে এই ঘটনা ঘটেছে। গ্রেফতার রুবেল কুল্লা, পেশায় একজন অটোচালক। পুলিশ জানায়, শিশুটি বাড়ির পাশে খেলছিল। তখন অভিযুক্ত রুবেল চানাচুর কিনে দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে এক নারী এগিয়ে এলে পালানোর সময় এলাকাবাসী রুবেলকে ধরে পুলিশে দেয়। যশোরে মাদক কেনার টাকা না পেয়ে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। আর ঘটনার পর তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ভোর 6টার দিকে যশোরের শেখহাটি তামালতলা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে মাদক কেনার টাকা চাওয়াকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুজন ধারালো অস্ত্র দিয়ে সামিনাকে কোপায়। পরে তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন এসে দুজনকে হাসপাতালে নিলে সামিনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর সুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের সহ আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে। 10,974 কোটি টাকা ব্যয়
মেঘনা নদী থেকে পাইপের মাধ্যমে রূপগঞ্জে পানি শোধন করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করা হবে। প্রকল্পের কাজ এরই মধ্যে ৯৭% শেষ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা ওয়াসা কর্তৃক বাস্তবায়নাধীন ঢাকা এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট এর আওতায় রূপগঞ্জের গন্ধরপুরে দৈনিক ৫০ কোটি লিটার পানি শোধনাগার প্লান্ট সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, আগামী বছর নাগাদ এটি চালু হতে পারে। আর এটি পুরোপুরি চালু হলে মেঘনা নদী থেকে পানি এনে প্রতিদিন প্রায় ৫০ কোটি লিটার পানি শোধন করে ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করা সম্ভব হবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ফরাসি উন্নয়ন সংস্থা, ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ঢাকা ওয়াসা এই প্রকল্প বাস্তবায়ন করছে। মেঘনা থেকে পানি নিয়ে এসে পানিকে ট্রিটমেন্ট করে ঢাকা মহানগরীর নাগরিকদের পানি সরবরাহ করার ওয়াসা এই প্রজেক্ট গ্রহণ করেছে এবং এই প্রজেক্টের আপনার প্রায় ৫০ কোটি লিটার ডেইলি পানি সরবরাহ করা হবে ঢাকা মহানগরে। যানজট নিরসন এবং আধুনিক পরিবহন ব্যবস্থা নিশ্চিতে চট্টগ্রামে মাটির নিচে মেট্রো রেল এবং উপরে মনোরেলের সমন্বয়ে একটি আধুনিক সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে খুব দ্রুত সম্ভাব্যতা যাচাই শেষ এবং এ বিষয়ে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে এরই মধ্যে বৈঠক এবং প্রস্তাবিত রুট পরিদর্শন করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। আর এই প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম শহরে একটি যুগান্তকারী পরিবর্তন আসবে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জহিরুল ইসলামের ছবিতে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। আয়তনে ক্রমান্বয়ে বাড়ছে প্রায় ৭০ লক্ষ মানুষের বসবাসের নগরী চট্টগ্রাম। বন্দর নগরী হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাকরির খোঁজে আসা মানুষের ভিড় বাড়ছে, সেই সাথে বাড়ছে যানবাহনের চাপ। কিন্তু শহর সম্প্রসারণের সাথে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে না ওঠায় নগরীতে বাড়ছে যানজটের ভোগান্তি। তবে এবার চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নে মেট্রো ও মনোরেলের সমন্বিত প্রকল্প পরিকল্পনা হাতে নিয়ে এগুচ্ছে সরকার। এরই মধ্যে প্রকল্প বাস্তবায়নে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল সিটি মেয়রকে সাথে নিয়ে সম্ভাব্য রুটগুলো পরিদর্শন করেছেন। মনোরেল, রাস্তা, ওয়াটারওয়ে সবকিছু বিবেচনা করে সমস্ত কিছুর সমন্বয় করে আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করব। তারপরে আমরা প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল রুটের উপর আমরা ফিজিবিলিটি স্টাডি করব। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত ২৫ কিলোমিটার মাটির নিচে মেট্রো রেলের মূল রুট তৈরির সম্ভাব্যতা যাচাইয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাথেও বৈঠক করেছে দলটি। একই সাথে মনোরেল নিয়ে কথা বলেছে সিটি কর্পোরেশনের সাথে। আমরা তাদেরকে অনুরোধ করেছি এই প্রকল্পের সম্ভাব্যতা যাতে সঠিকভাবে যাচাই করা হয়, যাতে এই প্রকল্পটি বাংলাদেশের জন্য একটি উপকারী প্রকল্প হয়। এদিকে বহদ্দারহাট থেকে পতেঙ্গা পর্যন্ত মেট্রোর মূল রুট পরিকল্পনা করে তার সাথে ফিডার রুটগুলো মনোরেল দিয়ে সমন্বিত করে সাজানোর সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে জানান প্রকল্প পরিচালক। মেইন ব্যাকবোনটা হচ্ছে মেট্রো লাইন আসলো এবং আপনার যে ফিডার লাইনগুলো মেট্রো লাইনকে হাব দিয়ে কানেক্ট করবে, এগুলো আমরা মনোরেল দিয়ে করতে পারি কিনা। চট্টগ্রামের মানুষের যানজটের ভোগান্তি কমানোর বিষয়কে প্রাধান্য দিয়ে নগরীতে মেট্রো রেল বা মনোরেল স্থাপনের বিষয়টি গুরুত্ব পাবে জানান সিটি মেয়র। আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে জনগণকে সার্ভিস দেওয়া এবং সেটা খুব নিরাপদে দেওয়া এবং সেটা খুব স্বল্প সময়ের মধ্যে তারা যাতে সেখানে যেতে পারে উইদাউট এনি শর্টস অফ ট্রাফিক এবং এজ ওয়েল এজ কস্ট এফেক্টিভ। চট্টগ্রাম নগরীতে বর্তমানে সড়কের পরিমাণ ১০৪৬ কিলোমিটার, আর নগরীতে চলাচলের জন্য নিবন্ধিত যানবাহনের সংখ্যা ৩,৯৪,৪৪৩টি। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। দেশে ক্যান্সার চিকিৎসার বিপুল খরচের কাছে অসহায় আত্মসমর্পণ করে লাখ লাখ মানুষ। আর এই অবস্থায় তাদের জন্য আশার আলো হয়ে উঠেছে সিলেটের বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল। যুক্তরাজ্য প্রবাসী একদল মানবিক মানুষের উদ্যোগে গড়ে উঠেছে এই হাসপাতালটি, যেখানে বিনামূল্যে ক্যান্সার সহ বিভিন্ন রোগের চিকিৎসা নিচ্ছেন হাজারো মানুষ। তারেক আহমেদ সানির ছবিতে সিলেট থেকে হোসেন আহমেদ সুজাদের প্রতিবেদন।
2015 সালের 20 ফেব্রুয়ারি প্রবাসীদের হাত ধরে যাত্রা শুরু করে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল। 10 বছর পেরিয়ে আজ সেই হাসপাতাল হাজারো অসহায় ক্যান্সার রোগীর শেষ আশ্রয়ে পরিণত হয়েছে। যুক্তরাজ্য সহ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী এবং দেশের সাধারণ মানুষের অনুদানে প্রতিদিন এখানে চিকিৎসা নিচ্ছেন অসহায় মানুষ। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রায় 4,500 ক্যান্সার আক্রান্ত মানুষ এখানে পেয়েছেন আধুনিক চিকিৎসা সেবা। এছাড়া বহির্বিভাগে প্রায় 2,30,000 সাধারণ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। অসচ্ছল রোগীদের জন্য রয়েছে হাসপাতালের ক্যান্সার হেল্প ডেস্ক এবং রোগী কল্যাণ সমিতি। টাকা পয়সা লাগে না, সবসময় সুবিধা পাই, আর এর কারণে আশা হয়। ওষুধের সময় থাকে না, তো আগামী সপ্তাহ চাইবা ওষুধ পাইবা, খুব একটা সাহায্য করেন। আল্লাহ দিলে আমরা আর কোনো যাই না, কোনো ওয়াই ওষুধ দেন দিলে আমরা খুব শান্তি পাবে, ওষুধ দেন আমরা শান্তি পাই, রোগও কমে, আমরা খুব আরাম পাই। আমরা প্রতি সপ্তাহে আই, 10 দিনেও আই, 15 দিনেও আই, মাসেও আই, এই আমরা ওষুধ নেই নিয়ে আমরা রোগটা খুব বেশি ভালো হয়। এই হাসপাতালের বার্ষিক পরিচালন ব্যয় থেকে চিকিৎসা সবকিছুর পেছনেই রয়েছে মানুষের ভালোবাসা। প্রায় 1000 লাইফ মেম্বার এবং দেশ বিদেশের অগণিত দাতাদের অনুদানেই সচল এই হাসপাতালের চাকা। আমাদের ট্রাস্টিবৃন্দ লন্ডন থেকে শুরু করি, তারপরে আমেরিকা, তারপরে বাংলাদেশ, প্রত্যেক জায়গায় আমাদের ট্রাস্টি আছে। লাইফ মেম্বার আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন, এখানে তারা সহযোগিতা করেছেন, সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমরা 5 জন আমাদের ফ্যামিলির আমরা লাইফ মেম্বার হয়েছি বিএনজির ক্যান্সার জেনারেল হাসপাতাল, শুধুমাত্র আমাদের নারীর টানে এবং আমাদের মাতৃভূমির মা মাটি ও মানুষের সাথে একাত্মতা পোষণ করতে গিয়ে আমরা আমাদের কষ্টার্জিত টাকাটা দিই, এখানে আমরা লাইফ মেম্বার হয়েছি। আগামী 5 বছরের মধ্যে সরকারি ও বেসরকারি সহযোগিতায় দেশের অন্যতম অত্যাধুনিক ক্যান্সার সেবা প্রতিষ্ঠানে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে হাসপাতালটি। হুসাইন আহমেদ সুজাদ, 71, সিলেট। এদিকে দীর্ঘ 7 বছর পর 1 আগস্ট চালু হবে বরিশাল বিভাগীয় শিশু হাসপাতাল। আর এজন্য কাজ চলছে দ্রুত গতিতে, তবে সাবস্টেশন সহ বৈদ্যুতিক কাজের দরপত্র মূল্যায়ন এখনো হয়নি। ঠিকাদার নিয়োগ করে অবশিষ্ট কাজ জুলাইয়ের মাঝামাঝিতেই সম্পূর্ণ হবে বলে জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর। বিধান সরকারের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। ভবন নির্মাণের কাজ 4 বছর আগেই শেষ, তবে হাসপাতাল চালুর জন্য আসবাবপত্র, প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং লোকবলের প্ল্যান তৈরি করা হয়েছে। তবে শুরুতেই চালু হবে বহির্বিভাগ। তো স্থাপনা ছাড়া বাকি যা কিছুই প্রয়োজন একটা ডিটেল প্ল্যান আমাদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল, যে প্ল্যানটা আমি অলরেডি আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে দিয়ে দিয়েছি। পাশাপাশি আউটডোর চালু করার জন্য যা দরকার সেই চাহিদাটাও আমরা এখন আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে বসে এটা ঠিক করে আমরা এখন 1000 কিলোভোল্টের সাব স্টেশন, 500 কিলোভোল্টের জেনারেটর আর অভ্যন্তরীণ বৈদ্যুতিক ব্যবস্থার দরপত্র পুনরায় আহ্বান করা হয়েছে। ঠিকাদার নিয়োগ হলে দ্রুততার সাথে কাজ নির্দিষ্ট সময়ের আগেই সম্পন্ন হয়ে যাবে। এই বরিশাল শিশু হাসপাতালের সাবস্টেশন, জেনারেটর, এসি এবং এক্সটার্নাল ইলেকট্রিফিকেশন যেটা বলে, তার সকল অঙ্গের কাজের আমরা দরপত্র আহ্বান করেছি। বর্তমানে দরপত্র মূল্যায়ন কাজ চলমান আছে। হাসপাতাল চালু হলে এখানে শিশুদের জন্য আইসিইউ এবং এনআইসিইউ পরিষেবা থাকবে। সব মিলিয়ে এখান থেকে সম্মিলিত চিকিৎসা দেয়া হবে। এখানে আউটডোর আছে, ইনডোর আছে। ইনডোরের মধ্যে এনআইসিইউ থাকবে, আইসিইউ থাকবে, আর ইনডোর কেয়ারের যত কিছু সমস্ত ফ্যাসিলিটি এখানে থাকবে। হাসপাতালটি ঘুরে দেখে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা বলেন, প্রয়োজনীয় সবকিছুর জন্য প্ল্যান তৈরি আছে। বাকি কাজ শেষ করে আগস্ট মাসে এর আউটডোর পরিষেবা চালু করা হবে। আগস্ট মাস নাগাদ আমরা কিছু কাজ, শিশু হাসপাতালের কিছু সেবা আমরা শুরু করতে পারবো। তারপরে পর্যায়ক্রমে হয়তো ডিপার্টমেন্টের সংখ্যা বাড়বে, হাসপাতালের গুণগত মান আরও বাড়বে, কিন্তু শুরুটা আমরা আগস্টেই করতে চাই। 200 শয্যার বিভাগীয় এই শিশু হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2017 সালে। বিধান সরকার, 71, বরিশাল। খুলনা ওয়াসার 94 কোটি টাকার 4টি নামবিহীন চেক নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সাউথ ইস্ট ব্যাংক খুলনা শাখারই 4টি চেকে দেখা গেছে চেকগুলোতে শুধু টাকার অঙ্ক এবং প্রদানকারীর সই রয়েছে, কিন্তু কারোর নাম এতে নেই। আর এতে বোঝা যাচ্ছে না ওই টাকা ওয়াসা কর্তৃপক্ষ কাকে এবং কি কারণে দিয়েছে। সাউথ ইস্ট ব্যাংক প্রধান কার্যালয় থেকে বলা হচ্ছে ওই অ্যাকাউন্টটি খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলামের। এ নিয়ে কনক রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব।
সাউথ ইস্ট ব্যাংক খুলনা শাখায় খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলামের অ্যাকাউন্টের বিপরীতে ইস্যু করা চেক বইয়ের 4টি পাতার প্রথম দুটিতে 24 কোটি টাকা করে মোট 48 কোটি এবং অপর দুটিতে 23 কোটি টাকা করে মোট 46 কোটি টাকা উল্লেখ রয়েছে। অর্থাৎ 4টি চেকের মোট অঙ্ক 94 কোটি টাকা। 4টি চেকেই রেজাউল ইসলামের সই রয়েছে, তবে টাকা গ্রহণকারীর নাম ও তারিখ উল্লেখ নেই। এর মধ্যে দুটি চেকে বুঝিয়া পাইলাম অংশে ইংরেজিতে নাহিদুল ইসলাম নামে একজনের নাম ও সই দেখা যায়। এই 4টা 30, 37, 35, 39 এই 4টা। আপনি যখন আমাকে বলেছিলেন তখন যেহেতু একটা ইস্যু হয়েছে একটা, তাহলে বাকিগুলো ইস্যু হওয়ারই কথা। নাম প্রকাশ না করার শর্তে খুলনা ওয়াসার একজন কর্মকর্তা জানান, 24-এর গণ অভ্যুত্থানের পর পানি সরবরাহ প্রকল্প 2-এর প্রকল্প পরিচালক হতে মরিয়া হয়ে ওঠেন রেজাউল ইসলাম। 2025 সালের 11ই ডিসেম্বর এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজনকে ঢাকা থেকে উড়িয়ে আনেন তিনি। এক পর্যায়ে মব এবং তৎকালীন মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের ম্যানেজ করে ওই প্রকল্পের প্রকল্প পরিচালকের রুটিন দায়িত্ব পান রেজাউল। 2598 কোটি টাকার প্রকল্পের বিভিন্ন কাজ ওইসব নেতাদের পাইয়ে দেওয়ার শর্তে 4টি চেকের মাধ্যমে তাদের সঙ্গে দফারফা করেন তিনি। নেতারা এমডি সাহেবের রুমের ভিতরে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও মব তৈরি করেন। তাদের দাবি রেজাউল ইসলামকে ফেজ 2-এর পিডি নিয়োগ দিতে হবে। এক পর্যায়ে তারা চলে যেয়ে পরদিন আরও বেশি লোকজন নিয়ে এমডি সাহেবের রুমে গিয়ে মব সৃষ্টি করে এক পর্যায়ে তৎকালীন মন্ত্রণালয় থেকে এমডি সাহেবের রেজাউল ইসলামের পিডি রুটিন দায়িত্বর চিঠি করানো হয়। অনুসন্ধানে দেখা গেছে রেজাউল করিম গত 16 বছর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের এই নেতা 2020 সালে ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ নির্বাচনে অংশ নেন। ওই সংগঠনের নেতা অধ্যাপক আলমগীর কবির সহ অনেকের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। এইসব অভিযোগের ভিত্তিতে গত 26 এপ্রিল তাকে প্রকল্প পরিচালকের রুটিন দায়িত্ব থেকে সরিয়ে দেয় মন্ত্রণালয়। এসব বিষয়ে কথা বলতে গত 21 মে রেজাউল ইসলামের অফিসে যায় টিম 71। 1.5 ঘন্টা অপেক্ষা করে সেখানে তাকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি। এদিকে 4টি চেক কাণ্ড নিয়ে মন্ত্রণালয়ের নির্দেশে বিভাগীয় তদন্ত শুরু করেছে খুলনা ওয়াসা। কনক রহমান, 71, খুলনা। নড়াইলে দিন দিন বাড়ছে লিচুর আবাদ। বিশেষ করে আগাম জাতের লিচু চাষে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি। লাভজনক এই অর্থকরী ফসলের চাহিদা এখন দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশে পৌঁছেছে। লিচুর মৌসুমে বাগানগুলোতে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। আজিজুল ইসলামের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। বছরের এই সময় নড়াইল শহর থেকে প্রায় 2 কিলোমিটার দূরের পঙ্কবিলা গ্রামে ঢুকলেই চোখে পড়ে লাল টুকটুকে লিচু ভরা গাছ। বাড়ির আঙিনা, পুকুর পাড় থেকে শুরু করে গ্রামের রাস্তার 2 পাশ সবখানি লিচুর সমারোহ। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানকার লিচু আগে পাকে, ফলে বাজারেও ভালো দাম পাওয়া যায়। এখন প্রতিদিন এই গ্রাম থেকে গড়ে 20 থেকে 30 হাজার লিচু বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বাড়ি বাড়ি যে সপ্রতি লিচু কিনছেন 150 থেকে 170 টাকায়। একদম ফরমালিন মুক্ত, লিচুতে পোকা নাই। এত ভালো লিচু আমি এখনো পাইনি বাজারে। 200 লিচু কিনেছি 600 টাকা। এই জায়গার লিচু খুব মান ভালো। এখান থেকে লিচু বিভিন্ন পাইকারি সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যায়। লিচু মৌসুমের সুযোগ তৈরি হয় কর্মসংস্থানের, আর আয় বাড়ে এলাকার মানুষের। 35-40 জনের মতো আছি এখানে। পরিশ্রম যা পাই আলহামদুলিল্লাহ আমাদের চলে। এখান থেকে আমরা যা কর্ম করে যে পারিশ্রমিক পাই তাতে আমাদের সংসার খুব ভালোভাবেই পার করতেছি। এখানে লোক কাজ করতেছে 30 জন, 40 জন, 50 জন, এর কোনো হিসাব নেই। রাত দিন 24 ঘন্টায় কাজ চলে। কৃষি বিভাগ জানিয়েছে চাষিদের নিয়মিত কারিগরি সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে। এসব আগাম জাতের লিচু চাষে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। লিচু চাষিদেরকে লিচু আবাদের যে চাষ পদ্ধতি, পোকামাকড় দমন সহ অন্যান্য পরিচর্যা বিষয়ক যে বিষয়গুলো আছে সেগুলো আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং চাষিদেরকে উদ্বুদ্ধ করি লিচু চাষে আবাদ বাড়াতে, যাতে তারা এই সময়ে বেশি ফলন পেতে পারে এবং তারা লাভবান হতে পারে। লিচু সুবাস আর লাল রঙে মোড়ানো পঙ্কবিলা এখন সম্ভাবনার এক নতুন। শাকিলা শম্পা, 71। বিরল এক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে সিরাজগঞ্জের 11 বছর বয়সী শিশু আব্দুল্লাহ।
বয়স বাড়লেও থেমে আছে তার শারীরিক বৃদ্ধি, আর অর্থের অভাবে বন্ধ হয়েছে চিকিৎসা। শিশুটিকে বাঁচাতে উন্নত চিকিৎসার দরকার বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য এবং ছবিতে প্রতিবেদন। দেখতে 3 বছরের মনে হলেও বয়স তার 11 বছর। বই হাতে স্কুলে যাওয়া কিংবা মাঠে বন্ধুদের সঙ্গে উল্লাসে মেতে ওঠা হয় না তার। শরীরে অজানা এক রোগ বাসা বাঁধায় থেমে গেছে শারীরিক গঠন। সিরাজগঞ্জ সদরের রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে জন্ম নেয়া আব্দুল্লাহ মাত্র 6 মাস বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়। এরপর থেকেই বাড়তে থাকে জটিলতা। অচল হয় 2 হাত, বদলে যায় মুখমণ্ডলের গঠন, বলছেন পরিবারের লোকজন। বাচ্চা হইলো তখন তো ভালো বাচ্চাই তো হইলো, বসতে শিখলে আমপুরা ভাইলো, 2 পরে হাঁটলো, এখন বাচ্চা ভালোই আসিল। এই বাচ্চার শিশু ডায়রি হয় আর বাচ্চার টাইফয়েড জ্বর হয়ে, তখন তখন বাচ্চা এরকম নর্মাল হয়ে গেছে। টাইফয়েড জ্বর করে এরকম হয়েছে, আমরা চিকিৎসা করতে পারতেছি না, টাকা পয়সা নাই। আপনারা যদি সরকারি থানায় আবেদন করে আল্লাহ যদি চিকিৎসা করেন। 2021 সাল থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া হলেও অবস্থার উন্নতি হয়নি। চিকিৎসকদের মতে শিশুটিকে বাঁচাতে উন্নত চিকিৎসার দরকার, কিন্তু পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কাছে হার মানছে চিকিৎসা। এই ছেলেদের বাপ হলো বোবা, বুঝলেন, সরকার আমরা আবেদন করি যখন ছেলে পারে চিকিৎসার জন্য কিছু দেয় তাহলে আমরা করলে মানে। এই ছেলে নিয়ে জানবো মাদ্রাস, পরে আগের পয়সা নাই, আমি কি করা যাবো, পরে বাড়ি বিলে আসলো। দেশবাসী বা সমাজের বিত্তমানদের কাছে আমার আবেদন, তারা যেন সাহায্য সহযোগিতা করে। এদিকে জেলা সিভিল সার্জন জানান, প্রয়োজনে একাধিক টিম গঠন করে তার চিকিৎসা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হবে। যদি এটা বাংলাদেশে সম্ভব হয়, আমরা তাকে আমাদের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য আমরা সরকারিভাবে তাকে ওখানে আমরা রেফার করব। আর তার আগে আমাদের মেডিকেল টিমটা করে আমরা দেখব যে এটা আসলে কি। পরিবারের প্রত্যাশা, সবার সহায়তায় সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে অসহায় এই শিশুটি। নূর তাজমিন নীর, 71। বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই মাঠের বাইরের লড়াই জমে উঠেছে দেশের জার্সি আর পতাকার দোকানগুলোতে। প্রিয় ফুটবল দলের জার্সি কিনতে মানিকগঞ্জের স্পোর্টসের দোকানগুলোতে ভিড় করছেন ফুটবল প্রেমীরা। বেচাকেনা ভালো হয় খুশি বিক্রেতারাও। রনি মিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম মিহির। বিশ্বকাপ ফুটবলের বাকি আর মাত্র কয়েকদিন, এরই মধ্যে শুরু হয়েছে ফুটবল উন্মাদনা। স্পোর্টসের দোকানগুলোতে জার্সি কিনতে ভিড় বেড়েছে ফুটবল প্রেমীদের। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই লাল সবুজের বাংলাদেশ এখন যেন মেতে উঠেছে হলুদ সবুজ আর আকাশি সাদা রঙে। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকরা জার্সি কিনতে এসে রীতিমতো প্রতিপক্ষকে ঘায়েল করছেন কথার জাদুতে। এবং আর্জেন্টিনা এবারও রানিং বিশ্বকাপ নেবে, আমরা এটা আশা করতেছি। আর ব্রাজিলের সাপোর্টাররা আগেই মানে সেমিফাইনালের আগেই বাদ হয়ে যাবে। ব্রাজিল সাপোর্ট করি, এই কারণে ব্রাজিলের সাদা জার্সিটা বেশি মার্কেট পাইছে, এই কারণে ব্রাজিলের সাদা জার্সিটা কিনতে আসছে। আর্জেন্টিনা সাপোর্ট করার মধ্যে অন্যরকম একটা শান্তি আছে, যদিও ব্রাজিলের থেকে মানে 2টা কাপ নিচে, তারপরে আমাদের মানে মান সম্মানের দিক দিয়ে আমরা আছি হচ্ছে অন্যরকম ভাবে। ব্রাজিলের জার্সি কিনতে আসছে আমার বন্ধুরা সবাই মিলে। আবার একই পরিবারের সদস্যদের মধ্যে রয়েছে ভিন্ন মত আর সমর্থন। কেউ আর্জেন্টিনার কিংবদন্তি মেসির ভক্ত, আবার কারো পছন্দ ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। আমি ব্রাজিল এবং আমার ফ্যামিলির অধিকাংশই ব্রাজিল, ছেলে অবশ্য আর্জেন্টিনা। আমি যদিও আর্জেন্টিনা, আমার ছেলে ব্রাজিলের সাপোর্ট করে। ছেলে করে ব্রাজিল আর মেয়ে করে আর্জেন্টিনা। বিক্রেতারা বলছেন প্রিয় দলের প্রতি ভালোবাসা দেখাতে কার্পণ্য করছেন না সমর্থকরা। নেইমার আর মেসির জার্সির চাহিদা সবচেয়ে বেশি, বেচাকেনা ভালো হওয়ায় তারাও খুশি। ব্রাজিল আর্জেন্টিনা এই দুটো জার্সি বিক্রি হচ্ছে, আর বিশেষ করে আপনার ভক্তদের বেশি চাহিদা হচ্ছে মেসির জার্সি আর্জেন্টিনার। বেচাবেচি অনেক ভালো, 4 বছর পর পর বিশ্বকাপ আসে, আমাদের জার্সির ব্যবসাটা 4 বছর পর পরই সর্বোচ্চ বেশি হয়। শুধু প্রিয় দলের জার্সি নয়, বাড়ির ছাদ, বারান্দা কিংবা গাড়িতে ওড়ানোর জন্য ফুটবল প্রেমীরা কিনছেন বিভিন্ন আকারের পতাকা। মনিরুল ইসলাম মিহির, 71, মানিকগঞ্জ।
দর্শক, চলছে দেশ চোখ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করবেন একাত্তর ইউটিউব চ্যানেলে। থাকবেন একাত্তরের সাথে।